যে কেউই করবে না। স্যার, আপনি এরকম কোনো পুতুলের ব্যাপারে শুনেছেন কখনো? না, জানেন কিছুদিন আগে আমার সাথে কি হয়েছিল? ওই দিন আমার জন্মদিন ছিল, ঘরের বেল বাজলো, তো আমি ভাবলাম যে আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে এসেছে। এত রাত্রে কে বেল বাজালো? অদ্ভুত তো। মদন বাবু, কে? দেখতে পাচ্ছেন না? আমি আরে আমি এত অবাক হওয়ার প্রয়োজন নেই। জানেন কি এখানে আমি কেন এসেছি? কেন? তোমার প্রাণ নিতে। কি? রবি, কবিতা, তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে দাদা? কে? এ এ পুতুলটা এটা বলছে যে এ আমার প্রাণ নিয়ে নেবে। কি? হ্যাঁ দাদা, এটা একটা নির্জীব পুতুল। হ্যাঁ, ওটাই তো। তো এটা আপনার প্রাণ কি করে নেবে? দাদা, তুমি আমাদের সাথে মজা করছো? হ্যাঁ, না, তোমরা কি বলছো? রবি, আমি এরকম অদ্ভুত মজা কেন করব, তাও আজকের দিনে? আরে আমি নিজে শুনেছি যে ও বলল যে ও মেরে ফেলবে এক আমাকে। মিনিট, আমি দেখছি। কি? আস্তে আস্তে রবি। শান্ত হন। দাদা, মনে হচ্ছে তোমার সাথে কেউ মজা করেছে। এই কাঠের পুতুলের মধ্যে কেউ মনে হয় স্পিকার ফিট করেছে। চেক করো, হয়তো কোনো স্পিকার আছে। না, এখানে তো কিছু নেই। এখন কোথায় ওই পুতুলটা? কি করে থাকবে? আমি ওই সময় ওকে একদম ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছি, শেষ করে দিয়েছি। হুমকি দিচ্ছিল আমাকে। ওকে আমি কিভাবে এমনি ছেড়ে দিতাম? আপনি কি সত্যিই দেখেছিলেন? হ্যাঁ, আমি মদনবাবু, এটা হতে পারে যে আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলেন। না, আমি দেখেছিলাম ও একলা। আমি আর একবার নয়, এরকম আমার সাথে বেশ কিছুদিন পর। আমার মনে হয় মদন বাবুকে মারার সব থেকে ভালো উপায় এই যে ওনার বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে। এতে তো পুরো মেঝে রক্তে খারাপ হয়ে যাবে। সবচেয়ে বেস্ট উপায় হলো মদনবাবুকে বিষ দেওয়া হোক। একটা কাজ করা যাক, কেননা ওনার গলায় টিপে দেওয়া যাক। তো আপনি বলে দিন মদনবাবু, আপনি কিভাবে আপনার মৃত্যু হওয়া পছন্দ করেন? মদন বাবু, কোথায় যাচ্ছেন? তো বলুন মদন বাবু। কিভাবে আপনি মরতে চান? বলুন মদন বাবু। সত্যি মদনবাবুর প্রাণ সত্যিই সংশয় ছিল। উনি সত্যিই বলছিলেন, কোনো ভ্রম ছিল না। এর মানে স্যার, মদন বাবুর খুন এই পুতুলটা করেছে? কি যে বাজে কথা বলো না।
পুতুল আবার খুন করতে পারে নাকি? তাহলে স্যার খুনটা করলো কে? সেই ফেডরিক যে কাঠের পুতুলের খেলাটা ভালো করে জানে। যখন আমরা এখানে এসেছিলাম তখন এই পুতুলটার হাতে এই ছুরি ছিল। সমস্ত প্রমাণ তো এর দিকেই আঙুল তুলছে। তাহলে খুন এই করেছে। দাদা দাদা প্লিজ প্লিজ। দাদা স্যার এই পুতুলটা খুন করেনি। এক মিনিট, আপনারা কে? স্যার আমি কবিতা, ওনার স্ত্রী, আর ইনি মদন দা, ওনার বড় ভাই। উনি হলো রবি। তাহলে আপনারা এতক্ষণ কোথায় ছিলেন, কি করছিলেন? স্যার আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেজন্য আমরা বাইরে ডিনার করতে গেছিলাম। আমরা মদন দাকেও বলেছিলাম সাথে যেতে, কিন্তু উনি বারণ করে দিলেন। আর এইসব আপনি বলছেন যে মদনবাবুর খুন এই পুতুল করেনি? হ্যাঁ স্যার, এই পুতুলটা খুন করেনি। আপনি কি জানেন খুনিকে? আমার পুরো বিশ্বাস ওনার খুন সাদুল করেছে। উনি উনি ওনার উপর বদলা নিতে চেয়েছিলেন। আচ্ছা, যার কথা বলছেন সে কে? কিসের প্রতিশোধ নিতে চাইছে? সাদুল একজন ভেন্টাকলিস্টার ভয়েস ওভার আর্টিস্ট ছিল। মদনদা আর রবির বড়দা অঙ্কুশদার ছোটবেলার বন্ধু। অঙ্কুশদা ছোটবেলা থেকেই সাদুলকে খুব ভালোবাসতো। যখন উনি দেখলেন সাদুল জীবনে কত ঠোকর খাচ্ছেন, তো 5 বছর আগে উনি নিজের বাড়িটা সাদুলকে দিয়ে দিলেন, যাতে উনি ওনার থিয়েটার গ্রুপ চালাতে পারেন। যদি ওরা কোনোদিন অঙ্কুশদাকে ভাড়ার টাকা দিতে পারেনি, কিন্তু অঙ্কুশদার এই নিয়ে কোনোদিনই কোনো দুশ্চিন্তা হয়নি, কারণ উনি জানতেন যে এই কলাতে অত পয়সা পাওয়া যায় না। সাদুল আর ওনার স্টুডেন্টরা অঙ্কুশদার বাড়ি থেকেই নিজেদের ভেন্ট্রালোকুইজমের প্র্যাকটিস করত। পুতুল দিয়ে কথা বলানো এই শিল্পের ঘন্টার পর ঘন্টা বসে রিহার্সাল করতো। তাহলে একটা কথা তোমরা ভালো করে বুঝে নাও, ভেন্ট্রিলোকিজম এই শিল্পটা সহজ নয়, কিন্তু এটা আবার এতটাও মুশকিল নয়। এই শিল্পটা করার যে পদ্ধতি, এটার নামেই লুকিয়ে আছে। ভেন্ট্রিলোকিজম একটা ল্যাটিন শব্দ, যাতে ভেন্টারের মানে হচ্ছে পেট আর লোকি মানে হচ্ছে বলো। তাহলে ভেন্ট্রিলোকিজমের অর্থ পেট দিয়ে বলো। যেমন, হ্যালো বরুণ, কেমন আছো? তারপর একদিন অঙ্কুশদা মারা গেলেন, আর সব কিছু বদলে গেল। কারা? আরে 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 আপনারা কি করছেন? আরে কি হলো? আপনারা কে? কি করছেন? কি করছেন? আপনারা কারা? কি হয়েছে? কি অসভ্যতা? আরে আপনারা চাইছেনটা কি? আরে রবি, বলবান, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এই যে এতদিন ধরে তোমরা বিনা পয়সার ফুটনি মারছিলে না, আজ থেকে বন্ধ হয়ে গেল। আমি এখানে কোনো ধর্মশালা খুলে রাখিনি। কিন্তু বলবন্ত, অঙ্কুশ তো বলেছিল যে... কে অঙ্কুশ? যে মরে গেছে, যে আর বেঁচে নেই, পৃথিবীতে আর নেই। এতদিন পর্যন্ত ওর পদ্ধতিতে চলেছো, আজ থেকে আমার পদ্ধতিতে চলতে হবে। বুঝতে পেরেছো? চলো, জায়গা ফাঁকা করো। রবি, বোঝাও তোমার দাদাকে। ও কি বোঝাবে আমাকে? আমি বুঝতে পারি তো সবকিছু। আর যদি এখানে থাকতেই হয় তো ভাড়া দিতে হবে। ভাড়া? হ্যাঁ, ভাড়া। কত ভাড়া দিতে হবে আমাদের? 4 লাখ। 4 লাখ? 4 লাখ টাকা তো আমাদের কাছে নেই। নেই যখন তখন খালি করো, না হলে আমি পুলিশকে ডেকে তোমাদের সবাইকে জেলে পাঠিয়ে দেবো, আর ওখানে থাকবার জন্য কোনো ভাড়াও দিতে হবে না। বলবন্ত, আমাদের কিছুটা সময় দাও। তাড়াতাড়ি আমরা কোথায় যাব? সময় টময় কিছু পাওয়া যাবে না। অনেক দেখেছি, অনেক হয়েছে তোমাদের তামাশা। চলো স্যার চলো। এরকম করবেন না প্লিজ স্যার, প্লিজ স্যার এরকম করবেন না আর স্যার, 1 মিনিট, যতদিন না তোমরা আজ পর্যন্ত ভাড়া দিচ্ছ, এই যে তোমাদের জিনিসপত্র পড়ে আছে না, আর এগুলো কি, এই কাঠপুতুলগুলো, এগুলো সব আমার কাছে থাকবে। কিন্তু তুমি এই সমস্ত জিনিস নিয়ে নিলে আমরা ভাড়া কি করে দেব? ওসব আমি জানি না। স্যার এরকম করবেন না স্যার, আমরা আপনার সব টাকা মিটিয়ে দেবো স্যার, প্লিজ। স্যার, আপনার এগুলোকে নিষ্প্রাণ কাঠের পুতুল মনে হয়, কিন্তু আমাদের কাছে এগুলো প্রাণের সমান। ও ভাই ট্র্যাজেডি কিং, তোমার এই যে সব মেলোড্রামা আছে না, এগুলো আমার দাদা অঙ্কুশের সাথেই চলতো, আমার সাথে নয়। আর এই যে কি এ 4 লাখ টাকা রোজগার করে দেবে এই কাঠপুতুলগুলো। আরে 4 লাখ কি, 4,400 টাকাও রোজগার করে দিতে পারবেন এই কাঠপুতুলগুলো। জানো কেন? কারণ এই শিল্প শেষ হয়ে গেছে, জিরো। এই যে তোমাদের গুরু আছে না সাদুল, ওরই মতো কোনো কাজের নয়, লুজার, একজন লুজারও, বুঝলে? বেরো বেরো। এই
না। কে দাদা? আবার কে? সাদুল বারবার আমাকে এভাবে ফোন করে হুমকি দিচ্ছে। আমি দেখছি। হ্যালো। আমি আসছি তোকে মারতে। এবার তোর জীবন কিছুদিনের অতিথি মাত্র। হ্যালো দাদা, আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। পুলিশ ডিপার্টমেন্টে আমি একজনকে চিনি, হয়তো ও আমাদের সাহায্য করতে পারে। হ্যাঁ দাদা, আমি এটুকু বিশ্বাস করতে পারিনি যে এই সাদুল এত বড় পাগল হবে। আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। কোনো লাভ নেই। এই সাদুল নিজের মোবাইল থেকে ফোন করছে না, কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে করছে। ল্যান্ডলাইন নাম্বার? আমি খোঁজ নিচ্ছি নাম্বারটা কোথাকার। কি? এটা কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি, এই নাম্বার এই হসপিটালের মর্গ রুমের। সাদুল আমাকে হসপিটালের মর্গের রুম থেকে কেন ফোন করবে? এই নাম্বার থেকে এনাদের কাছে ফোনে হুমকি দিচ্ছে। কাল রাত আর আজ সকালেও দিয়েছে, টানা 3 দিন ধরে আসছে। কে করছে এই কল? স্যার, এই ফোন দিয়ে কারোরই ফোন করবার কোনো অনুমতি নেই। আমি সারাদিন এখানেই থাকি, এই ফোন থেকে কেউ কোনো ফোন করেনি। তাহলে তুমি নিশ্চয়ই কল করেছো? স্যার, আমি কেন ফোন করব? আমি তো আপনাদের চিনিও না। হ্যাঁ, হতে পারে তুমি সাদুলের কথা করেছো। কি নাম বললেন আপনি? সাদুল। সাদুল? এই যে এ হলো সাদুল, চেনো তুমি একে? এ আপনাদের কি করে কল করবে? কেন করতে পারবে না কল? এ কিভাবে হয়ে গেল? সাদুল 3 দিন আগে ইনি মারা গেছেন, তাহলে ইনি ফোন কি করে করবেন? কিন্তু এর মৃত্যু হলো কিভাবে? ইনি ড্রিঙ্ক করেছিলেন, একটা গাড়ি এনাকে উড়িয়ে দিয়ে চলে গেছে, ওখানে ওনার মৃত্যু হয়। যদি ও এখানে মরে পড়ে আছে, তো আমাকে হুমকি দিয়ে ফোন কে করছে? স্যার, হ্যাঁ, পুলিশের রেকর্ড অনুযায়ী তো এই সবকটা কল মর্গের ল্যান্ডলাইন থেকে এসেছিল। কিন্তু মর্গেন ল্যান্ডলাইন তো কেউ ইউজই করে না, তাহলে সব কি করে? পূর্বী, ভালো করে চেক করো, দেখো ব্যাপারটা কি। মনে হচ্ছে ব্যাপারটা গোলমেলে। স্যার, হ্যাঁ, উনি কিচ্ছু জানতে পারবেন না। আপনি এরকম কেন বলছেন? কারণ সিআইডি স্যার জীবিত লোকেদের ধরতে পারে, আত্মাদের নয়। আর আমি জানি এটা সাদুলের আত্মাই করেছে। দেখুন, এই আত্মা বলে কিছুই হয় না। আর আপনি একজন এডুকেটেড পার্সন হয়ে এইসব বলছেন? আপনিও তো পড়াশুনো জানা, আপনি বলুন না, একটা লাশ মর্গ থেকে ফোন কি করে করতে পারে? কি করে ওই মদনদার সাথে ওই পুতুলটা কথা বলতে পারে? স্যার, তাদের এটা নর্মাল মনে হচ্ছে। আপনারাও এমন কিছু ফিল করেছেন যেটা মদনবাবু করেছিলেন? হ্যাঁ স্যার। না, বাঁচাও, আমি তোমাদের ছাড়বো না। তোমরা খুব বিরক্ত করছো আমাকে। তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি, ছাড়বো না। দাদা, সরে যাও। না দাদা, কি হলো? এদিকে আসবে না। আরে কিন্তু দাদা, এটা কি করছো তুমি? দাদা, কি? কাঠপুতুল আছে এখানে, সরে থাকো। কাঠের পুতুল? আমাকে মারতে এসেছে, আমি বলেছিলাম না। দাদা, 1 মিনিট দাদা, এটা কি করছো তুমি? রবি, এই এই আওয়াজটা ওপর থেকে আসছে। কিন্তু উপরে তো কিছুই নেই, পুরো তো স্টোর রুম আছে আর একটা বন্ধ ঘর আছে। স্টোর রুম? হ্যাঁ, ওই স্টোর রুমের মধ্যেই তো আমি সমস্ত কাঠপুতুলগুলো একটা বড় বাক্সের মধ্যে তালা লাগিয়ে বন্ধ করে রেখেছি। কাঠের পুতুল? ওগুলো সব বাইরে চলে এসছে কিভাবে? কি? দাদা, তুমি তুমি ভয় পেও না, এসো উপরে এসো। রবি, কিন্তু চলো আস্তে আস্তে সামলে। দাদা, আওয়াজ এই ঘর থেকে আসছে। হ্যাঁ, এসো।
আমি বুঝেছিলাম না কথা বলে। স্যার, মদন দাদা সব পুতুলগুলোকে বাক্সে বন্দি করে রেখেছিল, কিন্তু কি করে জানি না এই পুতুলগুলো কোথা কোথা থেকে বেরিয়ে আসছিল। আমরা ওই বাক্সটাও দেখতে চাই, ওই রুমটাও যেখানে ওই তোমরা কাঠের পুতুলটা দেখেছিলে, সেটা কোথায়? স্যার দুটো ঘরই উপরে স্যার। চলো দেখাও। আসুন স্যার। স্যার পায়ের আওয়াজটা আমরা করিডোরে শুনেছিলাম, আর ওই পুতুলটা আমরা এখানে এখানে দেখেছিলাম স্যার। আচ্ছা এটা বলুন যে এই রুমটা এত ফাঁকা কেন? স্যার আমি ভেবেছিলাম কি এখানে ট্রেডমিল আর বাইসাইকেল রাখবো, একটু এক্সারসাইজ করব, কিন্তু সময় পাইনি। স্যার, এটা তো বন্ধই হচ্ছে না। আসুন স্যার। স্যার এই ওই পেটিগুলো যেখানে পুতুলগুলো বন্ধ করা আছে। একটু লাইটটা অন করবেন? হ্যাঁ। স্যার এই ঘরটা অনেক দিন ধরে বন্ধ আছে, তো মনে হয় বাল্বটা খারাপ হয়ে গেছে। স্যার প্রত্যেকটা বক্সে তালা লাগানো আছে। কিন্তু এই তালাটা শক্তপোক্ত নয়, যে কেউ একে খুব সহজেই খুলতে পারে। এতগুলো পুতুল, দেখি একটু এতে কোনো মেকানিজম করা নেই তো? স্যার আমি আপনাকে বলছি তো, এরা কথা বলে না। স্যার নিশ্চয়ই সাদুলের আত্মা এসে এদের কথা বলায়। ভেতরে কোনো মেকানিজম কিন্তু কোনো স্পিকার তো নেই যার থেকে আওয়াজ আসবে। স্যার উনি কিন্তু ঠিক কথাই বলছেন, না তো কোনো মেকানিজম আছে না কোনো স্পিকার, কিন্তু তাহলে এই পুতুলগুলো কথা বলে কি করে? লকটা কি খারাপ? লকটা খারাপ স্যার। এখান থেকে তো সহজেই কেউ ভিতরে ঢুকতে পারে, সিঁড়িও রয়েছে আর পাইপও রয়েছে, যে কেউ সহজেই ঢুকতে পারে। আর যে সহজে এই রুমে ঢুকতে পারে সে বাক্সতে বন্ধ থাকা কাঠের পুতুলগুলোকে উঠিয়ে বাইরে যে কোনো জায়গায় রাখতে পারে, যেভাবে এখানে রাখা ছিল তোমাদের ভয় দেখানোর জন্য। স্যার মানে মানে এটা কোনো আত্মা নয়? আরে ওই আত্মার কথা ছাড়ো তো, আত্মা হয়ই না। এটা সেই হতে পারে এই বাড়ির প্রত্যেকটা কোণা সে চেনে, প্রত্যেকটা কোণা। আর তাছাড়াও কাঠের পুতুলের ব্যাপারেও খুব ভালো মতো জানে। আর এরা হতে পারে সাদুলের স্টুডেন্ট। সাদুলের স্টুডেন্ট খোঁজ নিয়ে দেখতে হবে যে সাদুলের স্টুডেন্টস এই মুহূর্তে কোথায় আছে আর কি করছে। হাই, আমার নাম হলো ফ্রিডা। আমার নাম দীপেশ। আমার নাম হলো তরুণ। আর আমার নাম লোচন। আজ আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাতে চলেছি। না, সবসময় কেন তুমি শোনালে গল্প? আরে তুই তো আপত্তি কিসের?
ফ্রিডা, তোমার সবসময় ভালো রোল প্রয়োজন পড়ে। হ্যাঁ দীপেশ, তুমি একদম ঠিক বলেছো। পরিশ্রম আমরা করি আর ফেমাস তুমি হয়ে যাও। তোমার পুতুলও তো সেই কথাই বলছে। স্যার বুঝতে পারছি না স্যার, এটা এই পুতুলগুলো কথা বলছে কি করে? আরে পঙ্কজ, এটা একটা আর্ট, ভয়েস চেঞ্জ করার আর্ট। এটাকে বলে ভেন্ট্রিকুলিজম। একদম। কথা তো এরাই বলছে, কিন্তু মনে হয় যেন এই আওয়াজ পুতুলের মুখ থেকে বেরোচ্ছে। কিন্তু স্যার এরা কোথায় কথা বলছে আপনি দেখুন না, এদের তো ঠোঁটটা পর্যন্ত বন্ধ। দেখো, আমি বলছি আমি বেস্ট। এটাই তো শিল্প পঙ্কজ, মুখ না খুলে এত পরিষ্কার কথা বলা। আওয়াজ এখানে এই পেট থেকে বেরোয়। ওই আর্টটাও এদের মতো শিল্পীরই তৈরি করা। ওই পুতুলগুলো এই আর্টের দ্বারাই মদনবাবুর সঙ্গে কথা বলে, আর ওই নিউজ রিডারও। কিন্তু স্যার এরা তো পুতুলগুলোকে হাত দিয়ে নাড়াচ্ছে স্যার। হ্যাঁ, এরকমই তো হয় পাপেট শুয়ে। কিন্তু মদন বাবু ওই পুতুলটা দেখেছিল স্যার, ওটাতে কেউ হাত দিয়ে নাড়াচ্ছিল না, আর না কথা বলছিল এভাবে। হ্যাঁ ঠিক আছে, হতে পারে কোনো মেকানিজম ফিট করেছিল ওই পুতুলে, যেটা কোনো রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করা হতো। স্যার কিন্তু রবি বলছিল যে ওর ভেতর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সাউন্ড মেকানিজম ছিল না, কিন্তু ওর মাথার ভেতরে কোনো মেকানিজম ছিল, যার কারণে ওর মাথা আর মুখটা নড়তো, যেটা হতে পারে রবি দেখেনি। এইরকম পুতুল তৈরি করা শার্দুল বা ওর কোনো স্টুডেন্টেরই কাজ হতে পারে, যে মদনবাবুর বাড়ির কোনা কোনা চেনে। এরা জানতে পারে ওই জানলার ব্যাপারে, যার লকটা ভাঙা ছিল। বাড়িতে ঢুকে প্রত্যেক জায়গায় পুতুল বসানো আর ওদের দিয়ে কথা বলা তো এদের বাঁ হাতের কাজ। কিন্তু স্যার মর্গ থেকে এরা কল কি করে করলো? স্যার হ্যাঁ স্যার স্যার জানতে পেরে গেছি যে মর্গ রুমের ফোনগুলো কিভাবে আসছে। কিভাবে? স্যার এর জন্য স্কুফিং সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। স্কুফিং সফটওয়্যার? সেটা আবার কি? স্যার এক্ষুনি বলছি। কি যন্ত্রণা! আমার ওয়াইফকে এখনই ফোন করতে হলো। হ্যাঁ স্যার, আমি কারেন্টের বিলটা দিতে না আবার ভুলে গেছি। মনে হয় লাইনটা কেটে দিয়ে গেছে। আমাকে বকবে বলেই ফোনটা করেছে। ফোনটা তোলা ঠিক হবে? ধরো, যাও তাড়াতাড়ি কথা বলে নাও। হ্যালো, হ্যাঁ আমি বাড়ি ফেরার সময় কারেন্টের বিলটা দিয়ে বাড়ি যাবো। রেডি স্যার, এইবার কারেন্ট কেটেই যাবে। আরে পুরবি, তুমি ফোন করেছিলে? কিন্তু এটা তো আমার ওয়াইফের ফোন নাম্বার। পুরবি, এটা করলে কি করে? স্যার এটাই তো এই সফটওয়্যারের বিশেষত্ব। ফোন যেখান থেকেই করো, নাম্বার সেটাই দেখাবে যেটা আপনি চাইবেন। কিন্তু পুরবি, তুমি এই সফটওয়্যারটা পেলে কোথা থেকে? স্যার সাইবার ইউনিট থেকে নিয়েছি। আর স্যার এর সাহায্যে শুধু নাম্বারই নয়, বরং কোনো মানুষ তার লোকেশন পর্যন্ত ভুল বলতে পারে। ওরে বাবা রে! স্যার, ভীষণ বিপজ্জনক সফটওয়্যার কিন্তু। খুনি মর্গের নাম্বার এই জন্যই ব্যবহার করেছে যাতে আমরা ভাবি এই পুরো ব্যাপারটা সাদুলের আত্মা করেছে। সাদুলের আত্মা। দেখা করে খুব ভালো লাগলো। পরের বার আবার দেখা হবে। বাই। সাবধানে যাও তোমরা। বাই 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 বাই। হ্যাঁ বলুন, কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? হ্যাঁ, তোমরা সাহায্য না করলে আর কে করবে? আসলে আমরা এটাই জানতে চাই যে মদনবাবুকে ভয় দেখানোর প্ল্যান তোমাদের মধ্যে কে করেছিল? আমরা ঠিক বুঝলাম না। আচ্ছা, তোমরা কিছু বুঝতে পারলে না? হ্যাঁ না স্যার, আমি বুঝতে পারলাম না। আমি নির্দোষ। চুপ। খুব হাসি পেল। হ্যাঁ, একটা লোক মারা গেছে আর তোমাদের সবার হাসি পাচ্ছে। মৃত্যু? কার মৃত্যু? মদন বাবুর খুন হয়েছে ওনার। সিআইডি থেকে আসছি আমরা। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আর আমাদের সন্দেহের তালিকায় তোমরা সবাই আছো। কাল তোমরা কোথায় ছিলে? কাল আমি আমার বন্ধু শালিনীর বাড়িতে ছিলাম। ওর বাড়ির লোকদের জিজ্ঞেস করতে পারেন। আর তুমি কোথায় ছিলে? স্যার আমরা
লোচন আর আমি একটা শোয়ের জন্য গিয়েছিলাম পুনেতে, আজ সকালেই ফিরেছি। পুনা কিসে গিয়েছিলে পুনায়? ক্যাব বুক করে আমার কাছে ইনফরমেশন আছে, আপনি চাইলে দেখতে পারেন। এই দেখুন। কি ব্যাপার, এত ঘামছো কেন তুমি? হ্যাঁ, কাল রাতে তুমি কোথায় ছিলে? স্যার ওই আমি বলছি, তুমি কাল রাতে মদন বাবুর বাড়িতে ছিলে কিনা? হ্যাঁ ছিলাম ওখানে, কিন্তু আমি কাউকে মারিনি। তাহলে ওখানে কি করতে গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি তো শুধু মদনকে শিক্ষা দিতে চেয়েছিলাম, যেটাও সাদুল স্যারের সাথে করেছে, খুব খারাপ করেছে। আর হ্যাঁ, আমাদের মাঝে আজ যে সাদুল স্যার নেই তার একটাই কারণ, সে হচ্ছে মদন। ওনার জন্যই উনি মদ খাওয়া শুরু করেছিলেন আর সময়ের আগে মারা গেলেন। তোমরা ভেবেছো খুনের বদলা খুন? না না স্যার, আমরা শুধু ওনাকে ভয় দেখাতে চেয়েছিলাম। গৌরবের প্ল্যান ছিল এটা। হ্যাঁ স্যার, গৌরবই কালকে রাতে আমাকে ফোন করে ডাকে, ওই 11:30-12টার আশেপাশে, কিন্তু আমি একটু লেট হয়ে যাই আর 12:30টায় গিয়ে পৌঁছাই। আজ তো এমনিতেই অনেক লেট হয়ে গেছি, মেরেই ফেলবে গৌরব আমাকে। চলে গেছে হয়তো ভিতরে, এবার ওকে ইশারা কি করে করবো? গন্ডগোল তো করেই ফেলেছ, মদনবাবুর খুন হয়ে গেছে। স্যার, আমার এই খুনের সাথে কোনো রকম সম্পর্ক নেই। আর গৌরবের? স্যার, এটা তো গৌরবই বলতে পারবে, তাই না? ঠিক আছে, গৌরবকে ডাকো। কোথায় ও? গৌরব তো এখন গোয়াতে আছে। গোয়াতে কেন? স্যার, এটা জানি না। ওকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে না, নাহলে তুমি ফেসে যাবে, বুঝেছো? না স্যার, এরকম ব্যাপার নয়। কালকে রাতে যখন ওকে আমি ফোন করি তখন ওর ফোন বন্ধ ছিল। আজকে সকালে মেসেজ আসে আমার কাছে। মেসেজ দেখাও তো। স্যার, কাল রাত্রে যেটা হয়েছিল সেটা হওয়ার কথা নয়। আমি গোয়া পৌঁছে গেছি কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য। কিন্তু এ গোয়াতে কখন পৌঁছলো আর কিভাবে? যখন আমরা ক্রাইম সিনে পৌঁছেছিলাম তখন তো ও ওখানে ছিল না। হ্যাঁ, যদি আমরা এটাও ভেবে নিই যে যখন আমরা ওখানে পৌঁছলাম তার ঠিক আগে ও ওখান থেকে বেরিয়ে গেছে, তাহলে ও গোয়া কি করে পৌঁছবে? খুন হয়েছিল রাত 1টার সময়, আর তারপরে আমরা ওখানে পৌঁছেছি। ফ্লাইট নেই গোয়া যাওয়ার জন্য। স্যার, হতে পারে ফ্লাইটে না গিয়ে বাসে বা গাড়ি করে গেছে হয়তো। না পঙ্কজ, ড্রাইভ করে গোয়া পৌঁছতে মিনিমাম 12 ঘন্টা লাগে, আর এই মেসেজটা এসছে সকাল 9টার সময়। মানে গোয়া পৌঁছানোর আগেই ও মেসেজ করে দিয়েছে যে ও গোয়া পৌঁছে গেছে। পঙ্কজ, খোঁজ নিয়ে দেখো যে গৌরবের ফোনের লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। তুমি গৌরবের নাম্বারটা দাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, গৌরবের শেষ লোকেশন ছিল ওই মদনবাবুর বাড়ি, আর কাল রাত 11:30টার সময় ওর মোবাইল বন্ধ হয়েছে। 11:30? হ্যালো, থ্যাংক ইউ। স্যার, গৌরব নামের কোনো ব্যক্তি গোয়ার কোনো ফ্লাইটেই ছিল না, না আজকে সকালে না কাল রাতে। আর তাছাড়া স্যার, একে কোনো এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজেই দেখা যায়নি। মানে আমাদের সন্দেহ একদম ঠিক, গৌরব এখানেই আছে। তাহলে ও বা অন্য কেউ ওর ফোন থেকে এই মেসেজটা পাঠিয়েছে যে ও গোয়া চলে গেছে। কিন্তু স্যার, কেউ এরকমটা করবে কেন? সেটা তো আমি জানি না ফ্রেডি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, গৌরব তো চাইলে যে কোনো সময় মদনবাবুকে মারতে পারতো। এসব নাটক করার কি প্রয়োজন ছিল? আর ওরা 4 জন এই কাঠপুতুলের খেলাটাই বা কেন খেলছিল? আর ও যদি মদনবাবুকে মেরেই থাকে তাহলে ওর 4 জন বন্ধুকে কেনই বা বললো না? সন্দেহটা আমার এইখানে। এর একটাই কারণ বস, হতে পারে গৌরবকে তাড়াহুড়োতে মদনবাবুকে মারতে হচ্ছে যখন ও ধরা পড়ে যায়, আর না হলে খুনি গৌরব না অন্য কেউ। স্যার, খুনি যদি অন্য কেউ হবে তাহলে এই গৌরব কোথায়? হতে পারে খুনি গৌরবকে মেরে গায়েব করে দিয়েছে, আর আমাদের সামনে এমন প্রমাণ ফেলে দিয়েছে যে আমাদের মনে হয় যে ও পালিয়ে বেড়াচ্ছে, গোয়াতে আছে ও। এই লোকটা ভাঙা রয়েছে। এই জানলা দিয়ে গৌরব আর ওর বন্ধুরা ভিতরে আসতো আর মদনবাবুকে ভয় দেখাতো। আর এই গৌরব কাল রাতে এখানে এসেছিল, তারপর থেকেই গায়েব হয়ে গেছে। তাহলে হতে পারে ওর সঙ্গে যা হয়েছে এখানেই হয়েছে।
কিন্তু ওর সাথে যদি এখানে কিছু হয়ে থাকে তাহলে কিছু না কিছু তো ট্রেসেস পাওয়া উচিত। তাহলে একবার টেস্ট করে দেখা যাক। রবি, স্যার স্যার আপনার সন্দেহ ঠিক ছিল, এখানে তো রক্ত রয়েছে। ও যখন এই দরজা দিয়ে বাইরে বের হয়েছিল তখনই ওর উপরে কেউ আক্রমণ করে। স্যার এদিকে তো কোনো চিহ্নই নেই। ওদিকটা দেখো। এই যে স্যার, ওখানেও দেখো। ও, তার মানে হামলা করার পর গৌরবকে টেনে হিচড়ে স্টোর রুমের কাছে নিয়ে আসা হয়েছে। রক্তের দাগ তো এতটা অবধি রয়েছে, তার মানে গৌরবকে এখানেই। আর আমরা এখানে এলাম কিন্তু আমরা জানতেই পারলাম না। আর তারপরও গায়েব হয়ে যায়। মনে হচ্ছে এখন বডিটাকে কোথাও পুঁতে দিচ্ছে এই বাড়ির লোকেরা। সিআইডি? সরে যাও, পিছিয়ে যাও। স্যার। হ্যাঁ, জীবিত আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তোমরা কবর দিতে চাইছিল ওকে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন আমরা এখানে? আজকাল মোবাইলের মাধ্যমে আমরা অপরাধীকে ধরে ফেলি। চলো তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। চলে এসো। ওই স্বার্থপর আর লোভী মানুষটার মরে যাওয়াই ঠিক ছিল। অঙ্কুশদা মারা যাওয়ার পর মদনদা নিজেই সব প্রপার্টি দখল করতে চেয়েছিল। আমরা কি পেতাম? লবণঙ্গা। আমরা এই প্ল্যানটা তখন বানালাম যখন বাড়িতেও ওই কাঠপুতুলের ঘটনাগুলো ঘটছিল। আমরা জানতাম স্যার কোনো আত্মা টাত্মার চক্কর নয়। এই জন্যই আমরা এক রাত জাগলাম যাতে এই পুতুলটার রহস্যের পর্দা খুলতে পারি। আর তারপরে তোমরা গৌরবকে ধরে ফেলো। হ্যাঁ, গৌরবের থেকে সব সত্যিটা জানার পর আমরা ভাবলাম যে ওর ওই কাঠপুতুলের খেলার সুযোগ নিয়ে আমরা মদন দাদাকে মারতে পারি। আর সেই কারণে গৌরবের ওপর হামলা করে ওকে বাক্সে ঢুকিয়ে দিয়েছো। আর তারপর মদন বাবুকে খুন করে আমাদের বোকা বানাতে চেষ্টা করেছো। আর এটা দেখাতে চেয়েছিলে যে খুন পুতুল করেছে। হ্যাঁ, আমরা জানতাম যে সিআইডি কখনোই আত্মাদের গল্প আর পুতুলদের খেলার উপর বিশ্বাস করবে না। আর আপনারা সোজা সন্দেহ করবেন সাধুলের স্টুডেন্টদের, বিশেষ করে গৌরবের ওপর। আর আমাদের মিসলিড করার জন্য গোয়ার ওই মেসেজ পাঠিয়ে দিলে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে আপনারা সারা জীবন ধরে গৌরবকে এখানে ওখানে খুঁজতে থাকবেন আর আমরা ওকে মেরে এখানে পুঁতে দেবো। টাকার জন্য তোমরা নিজের দাদাকে মেরে ফেলেছো। কি করবে এই টাকা নিয়ে? আর না এখন এই টাকা তোমাদের জেলে যাওয়ার থেকে বাঁচাতে পারবে, আর না ফাঁসির দড়ি থেকে। অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা, এবার বাস।
আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আর কে ওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে। আমাদের লোকসানের বদলে তোমাদেরকে একটা ছোট্ট মূল্য দিতে হবে। 50 কোটির হিরে। 50 কোটির হিরে। তোমাদের কাছে শুধু 2 দিন আছে, 2 দিন। মূল্য চুকিয়ে দাও আর এদেরকে নিয়ে যাও। যদি একটুও চালাকি করো না, এটা হুমকি নয়, এটা হুঁশিয়ারি। টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। এক ঘন্টার মধ্যে আমরা সড়কপুর ফ্যাক্টরি পৌঁছে যাব। এই দেখো, কালকে গ্রামের লোকজন ফ্যাক্টরিতে আবার ঝামেলা করেছে, পাথরও ছুঁড়েছে আর কিছু লোকদের ক্ষতিও করেছে। এরা কেন বুঝতে পারে না এরা আমাদের সাথে জিততে পারবে না? ফালতু ঝামেলা, এতে তো কিছুই পাওয়ার নেই। হ্যাঁ, যদি মেনে নিত তো লাভ এদেরই হতো। আরে ভাই, আমি তো বলবো এটা বোকা। আরে কোম্পানি এত ভালো সুযোগ দিচ্ছিল, নিয়ে নিতে পারতো। না, নিজেদের জেদে চলবে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানি না কি চায় এরা। এক্সকিউজ মি, ইয়েস। আসলে আমার কার্ডটা খারাপ হয়ে গেছে, আপনারা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও, এমনিতে আপনি যাবেন কোথায়? আমাদের সাথে চলে আসুন। আই মিন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, আপনি আপনার গাড়ির একদম চিন্তা করবেন না, ওটা ঠিকঠাকভাবে সার্ভিস সেন্টারে পৌঁছে যাবে। সত্যি? ইয়া। স্যার, গাড়ির নম্বর থেকে জানতে পেরেছি যে ড্রাইভার আর কে ওয়েবস কোম্পানির ড্রাইভার। আমরা কোম্পানিকে ইনফর্ম করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। একদম কাছ থেকে গুলি চালিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই টায়ারের মার্কস, মনে হচ্ছে এখানে কোনো দ্বিতীয় গাড়ি ছিল। আশপাশটাতে এখন কিছু পাওয়া যায় কিনা, এর গাড়িটাকে গিয়ে দেখি। তিনটে ল্যাপটপ আছে গাড়ির ভেতরে। মনে হচ্ছে গাড়ির মধ্যে ড্রাইভার ছাড়া আরো লোক ছিল। স্যার, স্যার 3টে ভাঙা মোবাইল পেয়েছি ওই ঝোপটার কাছে। আর এখানে গাড়ির ভেতরে 3টে ল্যাপটপ। স্যার, এই 3 জনের মোবাইলেই কিডন্যাপাররা ছিনিয়ে নিয়েছিল আর এদের ভেঙে দেয়, যাতে লোকেশন ট্রেস না হয়।
এক্সকিউজ মি, আপনি আগে আমি বিক্রান্ত, আর কে ওয়েবস কোম্পানির সিইও, আর ইনি হচ্ছেন আমাদের চিফ ফাংশনাল অফিসার মালিনী। হ্যালো স্যার। কে কে ছিল এই গাড়িতে আপনি জানেন? অভয়, মুরলী আর সঞ্জীব, ওই তিনজন আমাদের টপ এক্সিকিউটিভ ছিলেন। আমাদের অফিসের কাজে সড়কপুর গেছিলেন। দেখুন, আমাদের মনে হচ্ছে যে এই তিনজনকে অপহরণ করা হয়েছে। ও মাই গড। আপনার কিছু ধারণা আছে যে এই কিডন্যাপিং কে করতে পারে? কারোর উপর সন্দেহ আছে আপনাদের? কোম্পানির কি কারোর সাথে কোনো বিবাদ বা ঝগড়া? ম্যাম, সড়কপুর গ্রামের লোকেদের সাথে তো অনেক দিন ধরেই ঝামেলা চলছে, কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এসব তো হতেই থাকতো, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবে এটা আমরা আশা করিনি। ঠিক আছে, অপহরণ যখন হয়েছে, মুক্তিপণের জন্য ফোন নিশ্চয়ই আসবে। যদি আপনাদের কাছে কোনো ফোন আসে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। শিওর স্যার। তাছাড়া খুনি তো এখানে কোনো প্রমাণও ফেলে যায়নি, আর কেউ কিছু জানেও না। যতক্ষণ না ওরা কল করবে আমরা কিচ্ছু করতে পারবো না। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। মেসেজ আছে। কিডন্যাপারদের ব্যাপারে জানতে হলে এই লিঙ্কে চেক করুন। অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা, এবার বাস। আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আর কে ওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে 50 কোটির হিরে। তোমাদের কাছে 2 দিন আছে, 2 দিন। যদি একটু চালাকি করো না। স্যার, এ তো ওকে মেরেই ফেললো। স্যার, স্যার এই ভিডিওটা ওরা টিভিতে দেখাচ্ছে। কিন্তু এই ফুটেজ চ্যানেলের লোকেরা পেলো কোথা থেকে? এরকম ধরনের ফুটেজ আপনারা ন্যাশনাল টিভিতে দেখাচ্ছেন? হ্যাঁ, আরে আপনাদের কোনো মানবিকতা, বিবেক বলে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, অন্তত জনসাধারণের প্রতি দায়িত্বটা বোঝা উচিত ছিল। কিন্তু স্যার, সাধারণ লোকের কাছে খবর পৌঁছে দেওয়াটাও তো আমাদের দায়িত্ব। ব্যাস ব্যাস, এই দায়িত্বের কথা আপনারা বলবেন না, বুঝেছেন? এই দায়িত্ব পালন করতে গিয়েই তো আপনারা ভুলে যান একজনকে খুন করা হচ্ছে, আর আপনারা তার ভিডিও দেখাচ্ছেন, কিন্তু এটা ভেবে দেখছেন না যে ওর মা বাবার কি অবস্থা হবে, ওর স্ত্রীর কি অবস্থা হতে পারে, আর ওর বাচ্চাদের কি অবস্থা হতে পারে। কোনোদিন ভেবেছেন না? ব্যাস, চ্যানেলের টিআরপি বাড়াও, তাহলে আরো টাকা আসবে। স্যার, এতটা ভাবিনি। যখনই ফুটেজ পেয়েছি আমরা। কোথায় পেয়েছো ফুটেজ? কোথা থেকে পেয়েছো ফুটেজটা? স্যার, ওই ফুটেজটা আমি পেয়েছিলাম। কোথা থেকে? কেউ দিয়েছিল আমাকে। কে দিয়েছিল? স্যার, ওটা তো আমি জানি না। তার মানে? 2 ঘন্টা আগে আমার একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। উনি বললেন যে ওনার কাছে নাকি আরকেএভস কোম্পানির বিরুদ্ধে প্রমাণ আছে, যে কিভাবে সড়কপুরের ওই জমিগুলো নষ্ট করার পেছনে ওদের হাত আছে। তো আপনি দেখা করেছিলেন? স্যার, দেখা করতে তো গেছিলাম, আর অনেকক্ষণ অপেক্ষাও করলাম, কিন্তু কেউ এলো না। তারপর আমি ওখান থেকে চলে এলাম। হ্যাঁ, যখন আমি আমার গাড়ির কাছে এলাম তখন দেখলাম গাড়ির উইন্ডশিপে একটা এনভেলাপ আটকানো আছে। ওই এনভেলাপের ভেতর একটা পেনড্রাইভ ছিল। এই সব ফুটেজ আমি পেনড্রাইভ থেকে পাই। স্যার, এই বাইরে আমি কিচ্ছু জানি না। রাস্তা থেকে 3 জন কিডন্যাপ হয় আর মুক্তিপণের জন্য কোনো ফোন আসে না, অথচ এই ফুটেজটা আসে আপনার কাছে। কেন এই ফুটেজটা অন্য কারো কাছে কেন গেল না? স্যার, কারণ এই পুরো ম্যাটার আমি প্রথম থেকেই রিপোর্ট করছি। আরকেএভস কোম্পানির জন্য গ্রামবাসীর যত অসুবিধা হয়েছে ওই সব আমি কভার করেছি, আর গ্রামবাসীর পক্ষ আমিই রেখেছি। হয়তো সেজন্যই। তাহলে তোমার এটা মনে হয় যে এই সব কিছুর পিছনে গ্রামবাসীদেরই হাত আছে? জানি না স্যার, এই ম্যাটার 2-3 বছর ধরে চলছে। গ্রামবাসী প্রোটেস্টও করেছিল, হুমকিও দিয়েছিল, এমনকি পাথরও ছুঁড়েছিল, কিন্তু গ্রামবাসী সত্যি সত্যি এরকম কিছু করতে পারে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমরা ঠিক খুঁজে বের করব, ঠিক খুঁজে বের করব এর পেছনে কে আছে। কাউকে আমরা ছাড়বো না। আসুন স্যার। স্যার, ইনি সুধাকর, সড়কপুর গ্রামের প্রধান। দেখুন স্যার, এটা ঠিক যে আমরা কোম্পানির বিরুদ্ধে লড়াই করছি, আর এটা আমাদের অধিকারের লড়াই, বহু বছর ধরে চলছে। কিন্তু কিন্তু স্যার, আমরা কোনোদিন খারাপ কাজ করিনি, আর এরা এরকম কাজ করতে পারে না স্যার। ভিডিওতে যে লোকগুলো ছিল তারা তো এই গ্রামেরই মনে হচ্ছিল। হ্যাঁ,
কথা আর হাতে যে অস্ত্র ছিল সেটা তো গ্রামেরই না? হ্যাঁ ঠিক স্যার, কিন্তু ওরা নয় স্যার। আমি দাবি করে বলছি স্যার যে কেউ জেনে বুঝে আমাদের গ্রামের লোকদের ফাঁসাতে চাইছে। আচ্ছা, এই ব্যাপারে আগে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেছিল? স্যার প্রধানত 3-4 জন আছে, মানে ভিড় থাকে কিন্তু সাথে ওই 3-4 জন লোকই থাকে। মনে হয় ওরা কাউকে ভয়ই পায় না, ওরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে স্যার। কারাই মেন 3-4 জন লোক? বিনায়ক, কিশোর আর শঙ্কর। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো! এই অত্যাচার সহ্য করব না। সইব না, সইব না! এই ফ্যাক্টরি আমরা চলতে দেব না। এরাই প্রধান 3 জন। আমরা অনেকবার এদের গ্রেপ্তার করেছি, ওয়ার্নিংও দিয়েছি, কিন্তু কোনো প্রভাব পড়েনি। প্রভাব কি করে পড়বে স্যার? এই কোম্পানির লোকেরা এদের সবকিছু বরবাদ করে দিয়েছে। এরা খারাপ লোক নয় স্যার, আমি জানি তো এদেরকে। এদের সঙ্গে কি হয়েছিল? স্যার বিনয় লাখ টাকার উপরে ধার নিয়েছিল, কিন্তু ধার মেটাতে পারেনি। মেটাবেই বা কি করে স্যার? ওর জমি, এই ফ্যাক্টরি থেকে বেরোনো কেমিক্যাল আর বর্জ্য পদার্থে জমি পুরো বন্ধা হয়ে গিয়েছিল। জমি বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু জমি কেনবার জন্য কেউ আসেনি। আর ওই শঙ্কর, ওরও একই অবস্থা হয়েছিল। ওর পরিবার না খেতে পেয়ে মরছে স্যার, না জমি না পয়সা। আর ওই কিশোর, ওর বাবা তো টাকা পয়সার চাপে আত্মহত্যাই করে ফেললো। তো আপনারাই বলুন এর জন্য দায়ী কে? এই 3 জন কোথায়? জানি না স্যার। দেখুন স্যার, আমরা সাদাসিধা মানুষ, আমাদের সব কিছুই তো জমি। যদি জমি বন্ধ হয়ে যায় তো আমরা কি করব? আমাদের এই অবস্থার দিকে কারুর চোখ যায় না কেন? আমরা গরিব এই জন্য? দেখুন স্যার, কিন্তু আমরা হেরে যাওয়ার লোক নয়, আমরা খুব জোর লড়াই করব। সুধাকর বাবু, আমরা সবাই মিলে মোকাবিলা করব স্যার। আমরা আমাদের অধিকার নিয়েই থাকবো, আমরা আমাদের অধিকার নিয়েই থাকবো। আমরা আমাদের অধিকার এই বিনায়ক, শঙ্কর আর কিশোর, এদের 3 জনের তো কিডন্যাপিং করার মোটিভ আছে। স্যার আমার তো মনে হয় এই 3 জনই হবে। হ্যাঁ, মনে তো হচ্ছে। আমাদের কাছে প্রমাণ নেই। ওই ফুটেজটা আরেকবার দেখা যাক, যদি কোনো প্রমাণ ওখান থেকে পাই। 50 কোটির হিরে তোমাদের কাছে 2 দিন আছে, 2 দিন। যদি একটুও চালাকি করো না, টাকা যদি না পৌঁছয় প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। না স্যার, এরা তো অনেক বেশি চালাক। এই ভিডিওটা এমনভাবে শ্যুট করেছে যাতে লোকেশন বা অন্য কোনো জিনিসের ব্যাপারেই কিচ্ছু জানা যাচ্ছে না। স্যার ভিডিও সামনের দিকে কিছু হালকা মতন দেখা যাচ্ছে, হতে পারে কোনো কাজের। পাথর? একটু স্টপ করো, জুম করো। এটা তো পাথর স্যার। এ তো বেশ বড় পাথর, কোনো পাহাড়ের স্যার এটা। কিন্তু আমার এটা কোনো গুহা বলে মনে হচ্ছে, বা কোনো পোড়ো বাড়ি হয় না? পুরবি চেক করে দেখো তো এই গ্রামের আশেপাশে কোনো গুহা বা পুরনো বাড়ি আছে কিনা। গুহা তো অনেকগুলোই আছে, কিন্তু সবগুলো চেক করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। কিন্তু আমাদের কাছে সময়ই তো নেই, শুধু 8 ঘন্টা পড়ে আছে। আর এই 8 ঘন্টার মধ্যে যদি কিছু করতে না পারি তাহলে আরো একটা প্রাণ চলে যাবে, আরো একটা খুন হবে। 1 মিনিট, এই পুরবি একটু আরেকবার রিওয়াইন্ড করো তো। হ্যাঁ, এবার প্লে করো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের শব্দটা বাড়িয়ে দাও, বাকি আওয়াজগুলো বন্ধ করে দাও। টাকা যদি না পৌঁছয় প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। জল, মনে হচ্ছে জলের শব্দ। দেখো তো আশেপাশে কোনো ঝর্ণা বা নদী আছে কিনা। ইয়েস স্যার, একটা নদী তো আছে। স্যার ওইদিকে একটা গুহা আছে, যার পাশ দিয়ে নদীটা যাচ্ছে।
স্যার, ওই যে গুহা, ওই দেখুন। ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান। চল চল। এখানে তো খুবই অন্ধকার। ঠিক জায়গাতে এসেছে, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। মনে হচ্ছে গ্রামবাসীদের জানিয়ে আমরা ভুল করেছি। এদের মধ্যে কেউ খবর দিয়ে দিয়েছে। কিন্তু এই অভয় যাকে মারলো তার লাশটা কোথায়? ও নো। অভয় এ তো মারা গেছে। কিন্তু এটা কি 6 PM? স্যার, আমার মনে হয় যে আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমাদের ওদের ডিমান্ড মেনে নেওয়া উচিত। কি বলছেন আপনি? একবার ওদের কথা শুনলে বারবার তোরা এটাই করবে? আপনারা কতবার ওদের ডিমান্ড পূরণ করবেন? তাহলে স্যার আমরা আর কি করতে পারি? মানুষের জীবন টাকার থেকে অনেক বড়, তাই না? নিঃসন্দেহে, নিশ্চয়ই। কিন্তু এ কথার কে গ্যারেন্টি দেবে যে হিরে পাওয়ার পরে ওরা ওদের দুজনকে ছেড়ে দেবে? কোনো গ্যারেন্টি আছে? হতেও তো পারে ওরা আর বেঁচেই নেই। হতেই তো পারে ওই লোকেরা ওদের আগেই মেরে দিয়েছে। কারণ কিডন্যাপিং এর কেসে বরাবরই এরকম হয়। দেখুন, ওরা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। গতবার তো ওদের কাছে আমরা পৌঁছেই গিয়েছিলাম, ব্যাস একটু দেরি হয়ে গিয়েছিল। স্যার, কিন্তু এই কথা কি গ্যারেন্টি আছে যে এইবার দেরি হবে না? যারা কিডন্যাপ হয়েছে তারা আমাদের সাথে কাজ করতো। তাদের ফ্যামিলিজকে আমরা কি জবাব দেব যে আমরা মেনে নিয়েছি ওরা মারা গেছে, তাই আমরা পয়সা দিতে চাইছি না? এনার পরিচয়? স্যার, এ হলো প্রীতি, আমাদের কোম্পানির পিআর হেড। স্যার, আপনি বলুন যে কোম্পানির এমপ্লয়িজরা কোম্পানির দায়িত্ব নয়? ওরা কোম্পানির কাজে গেছিল, সেখানে গিয়ে ওরা সমস্যায় পড়েছে। আর যদি ওদের কিছু হয়ে যায় তাহলে স্যার আমরা ওদের কি জবাব দেব? হ্যাঁ স্যার, আর ওই ভিডিওটার জন্য আমাদের কোম্পানির কত বদনাম হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানির শেয়ারসের দাম পড়ে যাচ্ছে। আর এই সময় যদি আমরা টাকার দিকটাই দেখি, তাহলে না আমরা ওদের জীবন বাঁচাতে পারবো, না এই কোম্পানিকে। আই থিঙ্ক সি ইজ রাইট স্যার। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আমার মনে হচ্ছে তোমরা দুজনে ঠিক কথাই বলছো। আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমরা ওদের হিরেটা দিয়েই দিই। কারণ আমি আমার এমপ্লয়ীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। প্লিজ স্যার। সীমা, তাড়াতাড়ি, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। সরি স্যার, উই আর লেট। ইন্টারভিউ শুরু করি? লেটস ডু ইট, আমাদের হাতে সময় বেশি নেই। চলো। আরকেওয়েভস কোম্পানির সিইও মিস্টার বিক্রম খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। আসুন ওনার সাথে কথা বলি। মিস্টার বিক্রম, আপনি এত আর্জেন্টলি কেন ডাকলেন? আমরা কিডন্যাপার্সদের সমস্ত ডিমান্ড মেনে নিচ্ছি। শুধু ওদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ও আমাদের এমপ্লয়িজদের কোনো অসুবিধা যেন না করে, ওদের কোনো রকমের কোনো ক্ষতি যেন না করে। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। দেখুন, স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে সেই নাম্বারে কিডন্যাপার্সরা আমার সাথে যোগাযোগ করে হিরে কখন কিভাবে দিতে হবে সেটা আমাদের বলতে পারে। বাট অ্যাগেন আই উড লাইক টু রিকোয়েস্ট ওয়ান থিং, প্লিজ ডোন্ট হার্ম মাই এমপ্লয়িজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এক্ষুনি আপনারা আরকেওয়েভস কোম্পানির সিইও মিস্টার বিক্রমের কথা শুনলেন। উনি কিডন্যাপারদের ডিমান্ড মেনে নিয়েছেন। উনি কিডন্যাপারদের আপিল করেছেন যেন ওনার লোকেদের ছেড়ে দেওয়া হয়। আর এদিকে সিআইডি এই আশঙ্কা করছেন যে কিডন্যাপারটা ওদের লোকেদের আগেই মেরে দিয়েছে। এই খবরের আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের সাথে। চলুন স্যার। হ্যালো স্যার। স্যার, ইন্টারভিউ অন এয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই নাম্বারটা তুমি সার্ভিলেন্সে পাঠিয়ে দাও, যে কোনো সময় ওদের ফোন আসতে পারে। হ্যালো, আমি কিডন্যাপার বলছি। কিডন্যাপার? শোনো,
ওই যে হিরে আছে না, ওটা তুমি নিয়ে আসবে। এখানে তোমাকেই আসতে হবে, তাও একা। আমি আমি কেন? হ্যাঁ তুমি, আর কোনো চালাকি করবে না, না হলে এদের দুজনের সাথে সাথে তোমাকেও প্রাণে মেরে দেবো। ঠিকানা পাঠিয়েছি মোবাইলে, হিরে নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে। তারপর কোথায় যেতে হবে বলার জন্য আমি ফোন করব। আমি যাব না, আপনারা প্লিজ অন্য কাউকে পাঠিয়ে দিন। দেখো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। দেখো, আমাদের ওই দুজন এমপ্লয়ির প্রাণ তো তুমিই বাঁচাতে পারো, আমাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু আমি কেন যাব? হ্যাঁ, যদি ওই লোকগুলো আমাকে মেরে দেয় তো আমার ফ্যামিলির কি হবে? না, আমি যাব না। আমি বলছি তো তোমার কিচ্ছু হবে না, জাস্ট রিল্যাক্স, ওকে? এই ট্যাবলেটটা খেয়ে নাও, এতে তোমার স্ট্রেস কম হবে। নাও। দেখো সীমা, আমরা তোমাকে একা পাঠাচ্ছি না, আমরা আশেপাশেই থাকবো, তোমার সঙ্গে ট্র্যাকিং ডিভাইস থাকবে, তুমি যেখানেই যাবে আমরা জানতে পেরে যাব। না স্যার, আপনারা কি শুনেননি ওরা কি বলেছিল? যদি আমি কোনো চালাকি করার চেষ্টা করি তো ওরা আমাকে মেরে ফেলবে। স্যার, ও একদম ঠিক কথা বলছে, এও মারা যাবে আর ওর সঙ্গে আমার দুজন এমপ্লয়িও মারা যাবে। স্যার, ওরা যে ডিমান্ড করছে আমাদের মেনে নেওয়া উচিত, আমাদের হাতে আর অন্য অপশন নেই স্যার। আমি অন্তত কাউকে মরতে দেখতে পারি না। আপনারা খুব বড় ভুল করছেন। জল জল, কেউ জল তো দিন অন্তত। দেখুন, আমার অ্যাজমা আছে, আমাকে আমার ওষুধটা দিন। আরে ওষুধ নয় তো, আমার চোখটা তো খুলে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমাকে খুলে দাও। ছেড়ে দাও আমাদের, দেখো তোমরা টাকা তো পেয়েই যাবে। চুপ, একদম চুপ। এই নিয়ে যাও ওকে, না হলে প্রাণে মেরে দেবো। জল খাবি না? জল চাই, এনে। আরে আরে কেউ আমাকে ওষুধ তো দাও। হ্যালো, এখান থেকে বাঁদিকে যাও, সামনে 200 মিটার পর কাঁচা রাস্তা পাবে, ওটা দিয়ে এগিয়ে যাও, শেষে গিয়ে একটা নদী পাবে, ওটাকে পার করে ওখানেই দাঁড়িয়ে যাও। আর হ্যাঁ, ফোন সাথেই রাখবে, আবার কল করব আমি। এই সীমার গল্পটা তো এই কেসে নতুন মোড় নিয়ে এলো। তবে পুরবি, তোমার আইডিয়া তো কামাল করে দিয়েছে। স্যার, বলো পুরবি। স্যার, একটা ক্লু পেয়েছি। কি? এই সীমা এমনি এমনি নিউজটা কভার করছিল না, আসলে এ ওই গ্রাম থেকেই বিলং করে। কি? হ্যাঁ স্যার, পড়াশোনা শেষ করার পর এ শহরে চলে আসে, কিন্তু এর পরিবার এখনো ওই গ্রামেই আছে, আর এই ফ্যাক্টরির জন্যই ওদের অনেক লোকসান হয়েছে।
কিন্তু সীমা তো এই কথাটা আমাদের বলেনি। হ্যাঁ স্যার, এরকম তো কোনো কথাই বলেনিও। সেটাই তো। তার মানে স্যার এই সীমারও তো মোটিভ ছিল এসব ঘটনায় জড়িত হওয়ার জন্য। হ্যাঁ, হতেই পারে। ওই পেন ড্রাইভটা ওই পেয়েছিল, ওই কিডন্যাপাররা ফোন কলে ওকেই করেছিল। হ্যাঁ স্যার, আর কিডন্যাপাররাও হিরে পৌঁছানোর জন্য ওকেই বেছে নিয়েছিল। ওই সীমাকে কোথাও একা যেতে দেওয়া যাবে না, ওর ওপর কড়া নজর রাখতে হবে, এমন ভাবে যাতে ও কোনো মতেই বুঝতে না পারে, ও যেন কোনোভাবে জানতে না পারে। আর না ওই কিডন্যাপারদের। হ্যাঁ, পঙ্কজ, এটা একটা মাইক্রো ট্র্যাকার। ব্যাস, এইবার এটা যে কোনোভাবে এই ক্যাপসুলটা সীমাকে খাওয়াতে হবে। আমাদের কাজও হয়ে যাবে, আর ও বুঝতেও পারবে না। ও তো ওখানে দাঁড়িয়ে আছে। অ্যালার্ট থাকো সবাই, যখন তখন আসতে পারে ওরা। ড্রোন? হ্যালো, একটা কাজ করো, তোমার হাতে যে হিরের পাউচটা আছে ওটা ড্রোনে বেঁধে দাও। কিন্তু যেটা বলেছি ওটাই করো, বেশি নাটক নয়, তাড়াতাড়ি করো। হিরে তো ড্রোনে বেঁধে দিচ্ছে। এ তো চলে যাচ্ছে। আরে ভাই, চলে গেলে কিছুই করতে পারবো না।
স্যার এবার তো হিরেও ওদের কাছে আছে। স্যার এদিক থেকে কোনো আওয়াজ আসছে। স্যার এবার তো হিরেও ওদের কাছে আছে। স্যার এদিক থেকে কোনো আওয়াজ আসছে। স্যার সঞ্জীব ও নো, মুরলি? জাকিরা অন্তত বেঁচে তো আছে, মনে হচ্ছে যাওয়ার সময় ফেলে দিয়ে গেছে। হ্যাঁ মিস্টার বিক্রান্ত, এই সঞ্জীব আর মুরলি এদেরকে আমরা পেয়ে গেছি, কিন্তু ওদের দুজনের অবস্থা খুব খারাপ। আপনারা একটা কাজ করুন, আমাদের কোম্পানির গেস্ট হাউস পাশেই আছে, ওদের ওখানে নিয়ে আসুন। সমস্ত মেডিকেল ফ্যাসিলিটিস ওদের ওখানেই দেওয়া হবে। ঠিক আছে। স্যার এই সঞ্জীব আর মুরলি কমপক্ষে এদের জীবনটা তো বেঁচে গেল। হ্যাঁ, কিন্তু ওরা কারা ছিল? কারা ছিল ওরা? একজনকে মেরে ফেলেছে ওরা, 50 কোটি টাকার হিরে চুরি করেছে, প্রায় ধরা পড়ে গিয়েছিল কিন্তু ফসকে বেরিয়ে গেল। আর আমরা কোনো সূত্রই পেলাম না, একটাও সূত্র পেলাম না। পুরবি কিছু জানতে পারলে যে এই তিনজন লোক বিনায়ক, শঙ্কর আর কিশোর এই দুদিন কোথায় ছিল? স্যার পুলিশ ওদের ওপর নজর তো রেখেছিল, কিন্তু স্যার এই বিনায়ক এ কিছুক্ষণের জন্য উধাও তো হয়েছিল। আচ্ছা, কোথায় গিয়েছিল কেউ জানে না। কিন্তু এই কাজটা গ্রামের লোকেদের হবে এটা মনে হচ্ছে না। গ্রামের লোকেরা কি এইসব ইউজ করতে পারবে? মানে এই ড্রোন এগুলো ইউজ করা? অভিজিৎ, আজকাল এই ড্রোন কেনাটা কোনো ব্যাপার না, ইন্টারনেটে পাওয়া যায়, যে কেউ কিনতে পারে স্যার। যাই হোক, পঙ্কজ তো গেস্ট হাউসে আছে, একবার যদি সঞ্জীব আর মুরলির জ্ঞান ফিরে আসে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে। সঞ্জীব আর মুরলি, এবার আমাদের সবকিছুই ওই সঞ্জীব আর মুরলির ওপর রয়েছে। স্যার আমি এরা চেঁচানোর শব্দ শুনে আমি এখানে এলাম, আর এখান থেকে কাউকে পালাতে দেখলাম। স্যার আমরা তো ভেবেছিলাম যে সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। স্যার ওরা তো হিরেটাও পেয়ে গিয়েছিল, তাই না? তাহলে এই খুন দেখুন না স্যার, মুরলি এখনো কত শক পেয়ে আছে। আপনাদের মধ্যে কেউ কি ওর মুখটা দেখতে পেয়েছিলেন? না স্যার। পঙ্কজকে জিজ্ঞাসা করি, হতে পারে ওই লোকটার মুখ দেখেছে। পঙ্কজ কোথায়? পঙ্কজ পাশের ঘরেই আছে, ডক্টর ওকে চেক করছে। আমি দেখছি। পঙ্কজ, তুমি ঠিক আছো? হি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। থ্যাংক ইউ। কি হয়েছিল কি এখানে এক্স্যাক্টলি? স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্যার অ্যাকচুয়ালি হয়েছিল কি বলুন তো, সঞ্জীব আর মুরলির ঘরে যখন যাই তখন ওরা ঘুমোচ্ছিল, তাই আমি বাইরে চলে আসি হলেও কিছু লোক ঘুমোচ্ছিল। ওখানে পাশেই একটা চেয়ার রাখা ছিল, ওখানে গিয়ে বসে পড়ি স্যার। জানি না বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি, আর কিছু মনে নেই স্যার। সাডেনলি করিডোরের ওখানে একটা কাঁচ ভাঙার শব্দ হলো,
শব্দটা পেয়ে আমি উঠি স্যার, আর আমি দৌড়ই। ওখানে যখন পৌঁছই স্যার, আমি এদিক ওদিক দেখতে থাকি, কি জানি কি হলো। তারপর পেছন থেকে কেউ খুব জোরে আমাকে মারলো। যে লোকটা তোমার মাথায় মেরেছে তার মুখটা তুমি দেখেছো? মানে গ্রামেরই কোনো লোক ছিল কি? হ্যাঁ, সে তো গ্রামের লোকই হবে। স্যার, ওরা কিন্তু হিরে পেয়ে যাওয়ার ঠিক পরেই সঞ্জীব আর মুরলিকে ছেড়ে দিয়েছিল। তারপরেও এসব। হয়তো সঞ্জীব এমন কিছু দেখে ফেলেছিল যা ওর দেখাটা উচিত হয়নি। ওদের বিপদ হতে পারতো, সেই জন্যে। স্যার, সঞ্জীব যদি এরকম কিছু দেখেই ফেলে, তাহলে সঞ্জীবকে আগেই কেন মেরে ফেললো না? তখন মারতে পারেনি বলেই তো এখন মেরে গেল। সমস্ত রুম বন্ধ ছিল, তো খুনি কাঁচ ভেঙে ভিতরে ঢুকেছিল না? এখন কেমন আছো? কাঁচটা তো বাইরে থেকেই ভেঙে দিয়েছে। দয়া, এ দেখতে পাচ্ছ? এটাই ব্যাপার। মেরে দিয়েছে, সঞ্জীবকে মেরে দিয়েছে, আর এরা আমাকেও ছাড়বে না। কিচ্ছু হবে না তোমার। যদি মারতেই হতো তোমাকে, তাহলে ও ওখানেই মেরে দিত। সঞ্জীবের কাছে শেষবার কে গিয়েছিল? আগে আমি গিয়েছিলাম। প্রায় 1টার সময় ওর জ্ঞান ফিরেছিল, কিছুক্ষণের জন্য। আর জ্ঞান ফিরতেই ও প্রীতির সাথে কথা বলতে চাইছিল। তো আপনি কথা বলেছিলেন? হ্যাঁ স্যার, যখন ডক্টর আমাকে বললেন তখন আমি ওনার সাথে কথা বলতে গেছিলাম স্যার। ও যত তাড়াতাড়ি সম্ভব ওর নিজের ফ্যামিলির কাছে যেতে চাইছিল। আমি ওকে বললাম যে কাল সকালের মধ্যেই ব্যবস্থা করে দেব। তারপর তো ও ঘুমিয়ে পড়েছিল স্যার। আমারও এখানে একটু চোখ লেগে গেছিল। হ্যাঁ স্যার, প্রায় রাত 3টে নাগাদ ওর ঘর থেকে চিৎকারের আওয়াজ এলো। ওখানে পৌঁছে দেখি স্যার, কোনো গ্রামের মানুষ আমার পাশ দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল। ও, তো কেউ কাঁচ ভেঙে ভিতরে ঢোকে? জানালার কাঁচ বাইরে থেকে ভেতরের দিকে পড়ে, কিন্তু যদি কেউ বাইরে থেকে ভিতরে ঢোকে তো তার পায়ে লেগে কাঁচের টুকরোগুলো একটু সামনের দিকে আসা উচিত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে কাঁচের টুকরো আমরা সামনে পাইনি। আমরা শুধুমাত্র জানালার কাছেই দেখলাম। জানেন কিভাবে? ওটা এইভাবে যে কেউ জানলা থেকে ভেতরে আসেইনি, সির্ফ কাঁচ ভেঙে জানলার ও ওখান থেকে পালিয়ে গেছে। এ কিরকম কথা বলছেন আপনারা? যদি কেউ রুমের ভিতরে নাই আসে, তাহলে সঞ্জীবের খুন হলো কি করে? করেনি, খুন সে করেনি। প্রীতিদেবী, আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি কেউ বাইরে থেকে ভিতরে না আসে, তাহলে রাত 3টের সময় আপনি কাউকে ভিতর থেকে বাইরে যেতে কি করে দেখলেন? তুমি ওই খুনিকে দেখোইনি। সেটা এই জন্যেই যে ওই খুনিটা আর কেউ ছিল না, তুমি নিজে ছিলে। প্রীতি? সঞ্জীব যখন আমাকে দেখা করার জন্য ডাকলো, তখন ও খুব চিন্তিত ছিল। তখন ও আমাকে বললো যে গুহার মধ্যেও কিছু দেখেছিল। আরে কেউ জল তো খাওয়াও। এসব কি বলছো তুমি? এরকম কিচ্ছু নয় স্যার। এটাই সত্যি, আর এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সঞ্জীব সত্যিটা জেনে গেছিল যে মুরলি কিডন্যাপ হয়নি, বরং ও নিজেই এই প্ল্যানের সাথে যুক্ত ছিল। ও গিয়ে পুলিশকে সমস্ত কথা বলে দিতে চাইছিল। আমি ওকে বললাম আমরা কাল সকালে গিয়ে মিডিয়া আর পুলিশকে সব কিছু বলে দেবো। আর ও গিয়ে শুয়ে পড়লো। ও বেচারি জানতোই না যে ওই মুরলির সাথে তুমিও এই ঘটনায় যুক্ত ছিলে।
স্যার আমাদের প্ল্যান একদম পারফেক্ট ছিল। 50 কোটি টাকার হিরে আমাদের পকেটে ছিল, আর কেউ কিছু জানতও না। কিন্তু সঞ্জীব শেষ মুহূর্তে সব কিছু বিগড়ে দিতে চাইছিল। তাহলে আমি কি করতাম স্যার? এই জন্য যাদের দিয়ে আমি কিডন্যাপিং এর নাটক করিয়েছিলাম, ওদের মধ্যে একজনকে আমি আবার ডেকে পাঠিয়েছিলাম, আর ওকেই বলেছিলাম জানলার কাজটা বাইরে থেকে ভেঙে দিতে, যেটা দেখে মনে হয় যে গ্রামের লোকেরা বাইরে থেকে এসে ভেঙেছে। আর এখানে মুরলী সঞ্জীবকে খুন করে। অপরাধী যতই চালাক হোক না কেন, একটা ভুল অবশ্যই করে, আর সেই ভুল যা তাকে জেলের গরাদের পিছনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়। যেমন তোমরা এবার তোমাদের বাকি জীবন কাটবে জেলের ভিতরে। কেউ কোথায় কিভাবে লুকোতে পারে? তুমি বলেছ যে তোমার সামনেই কেতনবাবু দরজা খুলে ভেতরে এসেছেন। হ্যাঁ, উনি এই দরজাটা খুললেন, ভিতরে ঢুকলেন, আর উনি দরজাটা বন্ধও করেছিলেন। তাহলে তো পরিষ্কার ব্যাপার, খুনি এই ঘরের মধ্যে আগে থেকেই ছিল, পরে আসেনি। আর সেটাই তো ভাই আমি দেখতে পেলাম না কেন। আরে আমার কথা ছাড়ো, ইনি কেন দেখতে পেলেন না? স্যার, এই রুমটাতে আসার আর কোনো রাস্তা নেই, এই দরজাটা ছাড়া। জানলা টানলা কিছুই নেই। পুরবি, এই রুমটা আবার ভালো করে চেক করো, কোনো না কোনো গুপ্তগত হতেই হবে এই রুমের। স্যার স্যার আমি 3 বার চেক করেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা, সবকিছুই। সত্যি এই রুমে আসার আর কোনো রাস্তা নেই। কোনো না কোনো গুপ্ত রাস্তা তো হবেই এই রুমের। কিছু গন্ডগোল আছে এখানে, না হলে এটা সম্ভব নয় যে অভিজিৎ ওই খুনিকে দেখতে পায়নি। এই কেতনবাবু এখানে একাই থাকতেন না? হ্যাঁ, একাই থাকতেন। এখানে কেয়ারটেকার থাকতো। তাহলে এটা জানতে হবে যে কে কে ওনার সঙ্গে দেখা করতে আসতো, আর কে কে জানতো কেতনবাবুর এই নতুন বাড়ির ব্যাপারে। পঙ্কজ স্যার, এই কেয়ারটেকারকে ডেকেছো তুমি? হ্যাঁ স্যার, কথা হয়েছে, আসছে। ফ্রেডি, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট নেবে, একটাও যেন বাদ না যায়। হ্যাঁ স্যার, প্রতিটা কোণের ফিঙ্গারপ্রিন্টস তুলে আনবো স্যার। স্যার, আমি তো দুদিনের ছুটিতে গেছিলাম। আমি কি করে জানবো যে এরকম এত বড় একটা ঘটনা ঘটে যাবে? তুমি ছাড়া এখানে আর কে কে আসতো? কেতন স্যার আর কার্পেন্টার। কতজন কার্পেন্টার ছিল? 3টে। আর কতদিন ধরে কাজ করছিল? প্রায় 1 মাস ধরে। 1 মাস ধরে? তার মানে ঘরের কোনা কোনা ওরা জানতো। এই কার্পেন্টার কেতনবাবু কোথা থেকে এনেছিলেন? ওনার পরিচিত ছিল নাকি কেউ পাঠিয়েছিল? না স্যার, ওরা কেতন স্যারের জানাশোনা লোক ছিল, কারণ ওরা কেতন স্যারের আগের বাড়িতেও কার্পেন্টারের কাজ করেছে। তুমি শিওর যে আর কেউ আসেনি? না স্যার। হ্যাঁ, মনে পড়েছে স্যার, 2জন অচেনা লোক এসেছিল। একজন কোনো এক ইন্টারনেট কোম্পানি থেকে এসেছিল, আর দ্বিতীয়জন ওয়াটার পাইপলাইন চেক করতে এসেছিল। ওরা পুরো বাড়ি ঘুরে দেখেছিল। স্যার এর জন্য আমাকে বকেছিলেন। কেন বকেছিলেন? কেননা আমি ওদের ভেতরে আসতে দিয়েছিলাম। স্যারের ওই 2জনের প্রথম থেকে আসার কোনো খবর ছিল না, আর স্যার ইন্টারনেট কানেকশনের জন্য কাউকে কিছুই বলেনি। আর এটা কবেকার ঘটনা? এটাই 2-3 সপ্তাহ আগের কথা। ও, মনে হচ্ছে এই দুজনেই কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, 5 বছর আগে তোমরা যখন এই কেসটা সলভ করেছিলে, তখন কেতনবাবু ছাড়া এই টিমে আর কে কে ছিল? আমি, পুরবী, কেতন স্যার আর মহেন। ওই মহিলার প্রাণের ঝুঁকি আছে, আর ওইখানে আশেপাশেই আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর 15 মিনিট লাগবে ওই ওয়ার হাউস, আমরা এসেই গেছি।
এখানে তো কোনো মহিলাকে দেখতে পাচ্ছি না, আর ওই অপরাধীও নেই। ওটা কোনো মিথ্যে কল ছিল না তো? কোনো কারণ তো হবেই যে কেউ আমাদের ফোন করে এখানে ডাকলো, আর সেই কারণ এই আশেপাশেই আছে।